আসলে আমি তো কুমিল্লা জেলার ছেলে। আমার টার্গেট আছে আমি ন্যাশনালে যে টাইমিংটা করছি সেখানে সেই টাইমিংটা ইমপ্রুভ করার জন্য। আরো বেশি সাপোর্ট দিছে যেটা যখন প্রয়োজন পড়ছে। তখন হচ্ছে সেই সাপোর্টগুলো আসলে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। ইসমাইল হোসেন বাংলাদেশের একজন খ্যাতনামা অ্যাথলেট, যিনি ১০০ মিটার স্প্রিন্টে ৫ বারেরও বেশি চ্যাম্পিয়ন হয়ে দ্রুততম মানবের খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের নৌবাহিনীর একজন প্রতিযোগী। আমরা তার সাথে কথা বলব এবং জানব তার এই অ্যাথলেট জীবন সম্পর্কে। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। ১ম এ জানতে চাবো আপনি কেমন আছেন এবং বর্তমান আপনি বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাথলেট। বিশেষ করে ১০০ মিটার স্প্রিন্টে আপনি দেশের হয়ে বা বাংলাদেশ নৌবাহিনীর হয়ে আপনি প্রতিনিধিত্ব করবেন। তো ১ম এই শুরু করব, আসলে আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ কিছুদিন পরই আপনি বাংলাদেশের হয়ে আ বাংলাদেশের নৌবাহিনীর হয়ে আসলে সর্বোপরি বাংলাদেশ হয়ে প্রতিনিধিত্ব করবেন। আসলে বাংলাদেশের আ এই অ্যাথলেট নিয়ে এবং আপনার ব্যক্তিগত জীবন সবকিছু মিলেই আপনি যে বাংলাদেশের হয়ে বা বাংলাদেশের নৌবাহিনীর হয়ে যে প্রতিনিধিত্ব করেন, এই জিনিসটা আসলে আপনার কাছে কেমন লাগে? আসলে ভাই আমি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে আ আ বাংলাদেশ পর্যায়ে জাতীয় পর্যায়ে আমি প্রতিনিধিত্ব করি। সেটা আমার গর্বের বিষয় যে আমি একটা বাহিনীকে প্রতিনিধি করতে পারতেছি। আর বিশেষ করে আমি যখন নৌবাহিনীর হয়ে কোনো কিছু অ্যাচিভ করি দ্রুততম মান হবই। সেটা আমার যেমন আ বড় প্রাপ্তি, তার থেকে বড় প্রাপ্তি আমার নৌবাহিনী। আমি নৌবাহিনীকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিতে পারতেছি আমাদের অ্যাচিভমেন্ট গুলা। আর নৌবাহিনী থেকে আমরা যখনই বাংলাদেশে চ্যাম্পিয়ন হই, তারপরে বাংলাদেশ হয়ে যখন বাইরের দেশে পার্টিসিপেট করি, সেটা একটা বড় পাওয়া। সবারই একটা আশা থাকে যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। আ যখন আপনি দেশের হয়ে বা একটা আ বাংলাদেশস্থ একজন কোনো একটা সংস্কৃতি হোক, সেনাবাহিনী, অন্যান্য বাহিনী যেটা থেকেই হোক, তো সর্বোপরি বাংলাদেশের আসলে প্রেজেন্টার হিসাবেই আপনি বাইরের দেশে যান। আসলে তখন আপনার মাথার ভিতরে আসলে কোন জিনিসটা ১ম এ কাজ করে? আসলে আমি না, বাংলাদেশের যত অ্যাথলেটই আছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আন্তর্জাতিক পর্যায়ে, সবারই একটা ফোকাস থাকে যে আমরা যেন আ ভালো একটা ফলাফল আ অর্জন করতে পারি। যাতে দেশের মানুষ বা দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। আমরা চাই যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের পারফরম্যান্সটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আরকি। যাতে আমরা বাংলাদেশটা একটা ভালো অবস্থানে থাকে। আচ্ছা, এই সেক্টরে আসলে বাংলাদেশের সাফল্য কতটুকু আছে এবং সামনে সাফল্য পাওয়ার কতটুকু আসলে সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? আসলে বিগত অ্যাথলেট যারা মানে আমাদের সিনিয়র যারা অ্যাথলেট ছিল তাদের আমলে অনেক আপনার কি বলে অ্যাচিভমেন্ট ছিল বাংলাদেশের সাব গেমস থেকে শুরু করে এশিয়ান গেমস পর্যন্ত। তো এখনো আমাদের তাদের কাছাকাছি আমরা এখন পৌঁছে গেছি যে ইমরানুর রহমান ছিল ও এশিয়ান ইনডোরে আপনার গোল্ড পাইছে যেটা বাংলাদেশের ইতিহাসে ১ম। তো ওই ধারাবাহিকতাটা বজায় রেখে এখন সবারই একটা টার্গেট আছে, ফোকাস আছে যে বাইরের দেশ থেকে আমরা ভালো কিছু করার আশা রাখি আরকি। আ সব ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলায় যেমন ইয়াং জেনারেশন যাদের একটু ঝোঁক থাকে। আসলে এই অ্যাথলেট আসলে বাংলাদেশের ইয়াং জেনারেশন এর কিরকম ঝোঁক আছে আসলে এই বিষয়ে? আসলে বাংলাদেশে যে ক্রিকেট আর ফুটবলের ঝোঁক আছে তা না। সব ইভেন্টেরই বাংলাদেশে একটা কালচার আছে। বাট সেগুলা আ আ ওদের কাছে ঠিক মতন পৌঁছায় না। যদি মানে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলাতে জেলা পর্যায়ে, উপজেলায় যদি পৌঁছানো যায় ঠিক মতন, সবাই খেলাধুলাতে আগ্রহী আছে। তো আশা করি যে তারা যদি সঠিক পদ্ধতি বা সঠিক পরিচর্যা পায়, তারাও বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন গেমসে পার্টিসিপেট করে। যে আপনি একজন অ্যাথলেট, জাতীয় পর্যায়ে আপনি একজন আ বলা যায় সেরা এক অ্যাথলেট। তো আসলে আপনার যারা ইয়াং জেনারেশন রয়েছে, যারা আপনার ভিডিও দেখবে, আপনাকে দেখবে, আপনার সম্পর্কে জানবে, তাদের প্রতি আসলে আপনার কি মেসেজ থাকবে? আসলে যারা আ আ খেলাধুলায় আসতে চাচ্ছে বা খেলাধুলা করতেছে, সঠিক পরিচর্যা পাচ্ছে না, তাদের আমার একটাই কথা যে তারা প্র্যাকটিস করুক বা তারা খোঁজ রাখুক যে এই অ্যাথলেটিক্স এর যারা সিনিয়র অ্যাথলেট ছিল, এখন তাদের বিভিন্ন জেলারই তাদের বাড়ি। যে ওদেরকে খোঁজ করে ওদের কাছে ট্রেনিং নিয়ে তারপরে যদি পার্টিসিপেট করে, আশা করি যে তারা যেকোনো খেলাতেই যদি জাতীয় পর্যায়ে পার্টিসিপেট করে তাদের ইনশাআল্লাহ আ কি বলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকে। আপনি দীর্ঘদিন যাবৎ স্প্রিন্টে বাংলাদেশের আ
ধরা যায় ১ম স্থান ধরে রেখেছেন এবং জনপ্রিয় একজন অ্যাথলেট। আপনার অনেক সুনাম রয়েছে। তো আসলে বাংলাদেশে এখন এবং এই জাতীয় ইভেন্টে, এটা একটা জাতীয় ইভেন্ট। এই ইভেন্ট আসলে বর্তমান পর্যায়ে আসলে এর অগ্রসরটা কিরকম হচ্ছে? আসলে আ মাঝখানে তো অ্যাথলেটিক্স পিছায় গেছিল। তো এখন যেই কমিটি আসছে নতুন কমিটি, এরা সবাই হচ্ছে প্রসিদ্ধ আপনার এই ক্রীড়া সংগঠক বলেন বা অ্যাথলেট বলেন, সবাই এখানে আমাদের ফেডারেশনের সবাই ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো ওদের ধারাবাহিকতা উনারা বিভিন্ন কর্মসূচি নিছে হাতে, বিভিন্ন ধরনের কম্পিটিশন গুলা আয়োজন করতেছে, ট্যালেন্ট হান্টিং করতেছে। তো আশা করি যে আ আ অ্যাথলেটিক্স এর জন্য ভালো কিছু হবে ভবিষ্যতে। ফুটবলে অনূর্ধ্ব দল আছে, ক্রিকেটে অনূর্ধ্ব দল আছে, অন্যান্য খেলায় অনূর্ধ্ব দল থাকে যে দলগুলোতে আসলে স্তরে, স্তরে একটা সময় উচ্চ পর্যায়ে জাতীয় পর্যায়ে খেলে। একটা সময় জাতীয় পর্যায়ে আসলে তারা তার সাথে যারা থাকে তাদের ডিফেন্ড করে আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে। আসলে আমাদের বাংলাদেশে এই অ্যাথলেটটা আসলে এরকম ছোট, ছোট যেমন অনূর্ধ্ব ১৯, ২০, ১৫, ১৪ এরকম কোনো দল আছে কিনা বা সামনে পরিকল্পনা আছে? না, এটা হচ্ছে আপনার বাংলাদেশে অ্যাথলেটিক্স সূচনা লগ্ন থেকেই আপনার সিনিয়র টিম আছে, যেটা ন্যাশনাল টিম বলে। ইউথ আছে, আন্ডার 20 আছে। হ্যাঁ, আন্ডার 20 থেকে ইউথ পর্যন্ত এই ২ টা টিম আছে। আপনার হচ্ছে এই যে কিছুদিন পরেই এই মাসেই সম্ভবত খেলা আছে। জুনিয়র কম্পিটিশন বয়সভিত্তিক। তো ওইখানে যারা হচ্ছে 1st, 2nd হবে, যারা পটেনশিয়াল ফেডারেশন তাদেরকে নিয়ে হচ্ছে সামনে ক্যাম্প করাবে। কারণ তাদেরও আন্তর্জাতিক মিট থাকে। ইয়ুথ অলিম্পিক আছে, ইয়ুথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে। ওইগুলাতেও জুনিয়রদেরকে পার্টিসিপেট করতে হয়। ভাইয়া এখন আপনার একটু জানতে চাবো আপনার সম্পর্কে। আসলে এই, এই খেলায় আসলে আপনার কিভাবে আসা হলো? মানে আপনার শুরুর ইতিহাসটা একটু জানতে চাচ্ছি। আসলে আমি তো কুমিল্লা জেলার ছেলে। তো কুমিল্লা জেলা টিম আমাদের এখানে জুনিয়র ২০১০ সালে জুনিয়র খেলাতে পার্টিসিপেট করবে। তো আমি স্কুল পর্যায়ে খেলতাম আগে। স্কুল পর্যায়ে খেলতে জুনিয়র পর্যায়ে এই উপজেলা পর্যায়ে খেলে পরে জেলা পর্যায়ে খেলতে গেছিলাম আমার তিতাস উপজেলা থেকে। তো ওইখান থেকে যে কুমিল্লা জেলার টিম নিয়ে আসে সেখানেই আমাকে উনারা নাম্বার-টাম্বার নিয়ে নোটিস করে রাখছে। তো পরে জুনিয়র খেলা যখন হয়, উনারা আমাকে ইনফর্ম করে যে, "আমাদের জুনিয়র খেলা আছে, ওইখানে তোমাদের সিলেকশন করা হইছে, তুমি আমাদের সাথে যাও।" তো ওইখান থেকে আইসে আমি জুনিয়রে 2nd হই লং জাম্পে। তো তারপরে এই নৌবাহিনী আমার ভর্তির কার্যক্রম শুরু করে। তো আমি ক্যাম্পে ছিলাম ন্যাশনাল জুনিয়র ক্যাম্পে। তো ওইখান থেকে আমি নৌবাহিনীতে পার্টিসিপেট করি। নৌবাহিনীতে জয়েন করি। নৌবাহিনীতে জয়েন করার পরে নৌবাহিনীর সকল ট্রেনিং কমপ্লিট করার পরে আমি টিমে জয়েন করি। তারপর থেকেই আমার লং জাম্পে ১২ বার গোল্ড পাইছি। লং জাম্পের পাশাপাশি পরে ১০০ মিটার খেলতে মন চাইছে। এই যে ১০০ মিটার এসে ৫ বারের যুদীয় মানব। আমরা ইতিমধ্যে যেটা শুনেছি, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আসলে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাচ্ছেন। আসলে আপনার এই আপকামিং আ যে যাচ্ছেন, এটা নিয়ে আসলে আপনার প্রস্তুতি এবং আ আপনার সম্ভাবনা কতটুকু আসলে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিয়ে আমাদের প্রস্তুতি ২ মাস আগে থেকেই শুরু হইছে। তো আলহামদুলিল্লাহ ভালোই এখনো পর্যন্ত যে আ আমার টার্গেট আছে যে আপনার আমি ন্যাশনালে যে টাইমিংটা করছি সেখানে সেই টাইমিংটা ইমপ্রুভ করার জন্য। তা ইনশাআল্লাহ দেখা যাক বাকিটা যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আ আপনার থেকে সর্বশেষে জানবো, অনেক কিছুই জানলাম। সর্বশেষে আসলে আপনি বাংলাদেশকে বা বাংলাদেশ নৌবাহিনীকে অনেকদিন ধরেই আসলে বাংলাদেশে রিপ্রেজেন্ট করছেন। তো আসলে আপনার অর্জনগুলা সম্পর্কে আসলে একটু জানতে চাচ্ছি। আসলে অর্জন যারা ইয়াং জেনারেশন আছে যখন আপনার অর্জনগুলা জানবে তারা ইন্সপায়ার হবে। তো আপনার অর্জনগুলো কি এইগুলা আসলে আমি একটু জানতে চাচ্ছি। আসলে আমার দেশের বাইরেতে এরকম কোনো অর্জন নাই। আমি হচ্ছে এই লং জাম্পে এই ইন বা এই সাব গেমসে আমি ১ম এ পার্টিসিপেট করছিলাম লং জাম্পে। তো লং জাম্পে আমি ওইখানে ৬ নাম্বার হইছিলাম। আর নেপালের যেই ১০০ মিটারে আমি ওইখানে পার্টিসিপেট করি নেপাল সাব গেমসে। তো ওইখানে আমি ৪ নাম্বার হইছি ১০০ মিটারে। আপনার আর রিলেতে আমাদের নেপালে ব্রোঞ্জ মেডাল আছে। আর লং জাম্পে বাংলাদেশে ১২ বার আর ১০০ মিটার রিলে মিলায়া ২ টা মিলায়া আছে আপনার ১৪ বারের। ইসমাইল ভাই আসলে আহ আপনি একজন বাংলাদেশের দ্রুততম মানব। আপনার বাংলাদেশে একটা জনপ্রিয়তা রয়েছে। আসলে এই জনপ্রিয়তার পিছনে আসলে আপনার পারিবারিক আসলে কার সবচেয়ে বেশি সাপোর্ট ছিল? পারিবারিক আমার সবারই সাপোর্ট ছিল। আমার বড় ভাই তো বিদেশে থাকে। বাবাও তখন বিদেশে ছিল।
তো ফ্যামিলি থেকে আমার কোনো মানে ধরা-বাঁধা ছিল না যে এইটাই করতে হবে, সেটাই করতে হবে। আমি আমার মতন খেলাধুলা বা যেটা মন চাইছে সেটাই করছি। তো আমি যখন খেলাধুলাতে করি, যখন আমার সফলতা দেখছে তখন ফ্যামিলি থেকে আরো বেশি সাপোর্ট দিছে যে এটা যখন প্রয়োজন পড়ছে। আপনার ফ্যামিলিতে কে আছেন? আর আপনার বৈবাহিক অবস্থা সম্পর্কে আসলে একটু জানতে আমার হচ্ছে মা-বাবা, ভাই-বোন সবাই আছি আমরা। ভাই বিদেশে থাকে, বাবা দেশে আছে, মা আছে, ছোট বোন আছে, বড় বোন আছে। আর আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ খেলোয়াড়। সেটা সবাই জানে বিকেএসপি স্টুডেন্ট। ও হার্ডেলের দ্রুততম মানবী হার্ডেলে। ও আপনার হার্ডেলে ১৬ বার গোল পাইছে। আপনার আমার রিসেন্টলি আমার ছেলে হইছে, ওর বয়স ৬ মাস। আমরা যেটা দেখেছি আজকেও আসার পর দেখেছি আপনি প্রখর রোদে আসলে একের পর এক অনুশীলন করে যাচ্ছেন। তো আসলে আপনার প্রচেষ্টা অনেক বেশি। আসলে এই প্রচেষ্টার সাথে আপনার যে ফেডারেশন রয়েছে বা হচ্ছে ইয়ে আছে তাদের সাপোর্ট আসলে কতটুকু? আসলে আমি যে ফেডারেশনে এখন ক্যাম্প চলতেছে, তো আমার তো আ ২৪ তারিখে ফ্লাই। তো আমি আজকে প্র্যাকটিস করলাম। তো ফেডারেশন ক্যাম্পিং এর মধ্যে আছি। আর আমার কোচের যে শিডিউল আমি সেই শিডিউলটাই ফলো করতে আজকে মাঠে আসছি আরকি। একজন অ্যাথলেটের সবচেয়ে বড় পাওনা হচ্ছে তার সব দিক থেকে সুবিধা। তার আ খরচ বহন থেকে শুরু করে তার সুবিধা, তার খাবার যেমন একটা অ্যাথলেটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জিমন্যাস্টিক, তার খাবার খাওয়া একটা রুলস এর ভিতরে থাকতে হয়। তো রুলস এর ভিতরে থাকতে গিয়ে একটা বড় একটা ফিন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে। আসলে এই জিনিসগুলো আসলে ফেডারেশন দ্বারা ফুলফিল পাচ্ছেন কি? আসলে আপনার ক্যাম্পে থাকা অবস্থায় সেটা হইছে আলাদা বিষয়। যখন আমি ক্যাম্পে ফেডারেশন বা ন্যাশনাল টিম ডাকবে না, তখন হচ্ছে সেই সাপোর্ট গুলো আসলে পাওয়া যায় না। তো ওই সাপোর্ট গুলো একটা বড় বিষয়। একজন অ্যাথলেটকে মানে ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাথলেটকে তার পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য সাপ্লিমেন্ট আছে, ফুড আছে, যে জিমের কথা বললেন জিম আছে, ট্রেনিং এর ফেসিলিটির বিষয় আছে, কোচ আছে। তো এই সবকিছু মিলায় একটা বড় ধরনের অ্যামাউন্ট লাগে যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে বহন করা খুবই কষ্টকর। ফেডারেশনের পক্ষেও সম্ভব না এবং যদি একটা স্পন্সর না থাকে সে তো স্পন্সর পাওয়ার ক্ষেত্রে আসলে আপনি কি বলতে চান একটু আসলে আ স্পন্সর যদি আসে তাহলে আমরা বেনিফিটেড হব আমাদের পারফরম্যান্স গুলো ইমপ্রুভ করার জন্য। যে আপনার স্পন্সর যারা করবে তারাও বেনিফিটেড তাদের প্রোডাক্ট প্রমোশন বা তাদের ব্র্যান্ড প্রমোশন গুলা হয়ে যাবে আমাদের মাধ্যমে। কিন্তু আ আমার সবচাইতে বেশি আমরা বেনিফিটেড। কারণ আমাদের সাপ্লিমেন্ট যেই নিউট্রিশনিস্ট গুলা আছে সেগুলো আমরা তখন কমপ্লিট করতে পারব। এই যে আপনি একজন জনপ্রিয় দৌড়বিদ হলেন ইসমাইল হোসেন। আগের একটা নাম, এখন একটা জনপ্রিয় নাম। আসলে এই যে খ্যাতি অর্জন এবং বাংলাদেশের পরিচিত একজন মুখ আপনি, তারকা। তো হচ্ছে এই সর্বোপরি আমাদের পিছন থেকে যে হেল্প করা যে মানুষগুলো রয়েছে তাদের প্রতি আপনার আসলে কি মেসেজ থাকবে? আসলে আমি আজকে দ্রুততম মানব হওয়ার পিছনে যাদের আ পরিশ্রম আছে তো তাদেরকে আমি এথলেট আমার ওরকম দেওয়ার কিছু না। আমি তাদেরকে আ কি বলে আন্তরিক কৃতজ্ঞতা যে আমার পিছনে যারা এখনো পরিশ্রম করতেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং কি তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা যে আমাকে আজকে দ্রুততম মানব হইতে হেল্প করছে। সর্বোপরি লাস্ট যেটা করছেন সেটা হচ্ছে আসলে বাংলাদেশকে অনেক দিয়েছেন ন্যাশনাল পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনি আসলে বাংলাদেশকে নিয়ে আপনার আসলে কি পরিকল্পনা এটা আসলে পরিকল্পনা শেষ নাই। তা আমার পরিকল্পনা আছে যে সামনে যে আপকামিং সাব গেমস হওয়ার কথা পাকিস্তানে। তো আমি সেইখানে আপনার ১০০ মিটারে আমার একটা ব্যক্তিগত বাংলাদেশকে একটা পদক দেওয়ার আমি একটা আশাবাদী। যে আমার টার্গেট আছে যে আমি পাকিস্তান সাব গেমসে ১০০ মিটার হোক, কুড়িলেতে হোক, যেকোনো ইভেন্টে আমি বাংলাদেশকে একটা পদক দিতে চাই।